দর্শক, বর্তমানে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, সাম্প্রদায়িক সহিংসতা এই ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। প্রতিবেশী দেশ ভারত থেকে, ভারতীয় মিডিয়া থেকে বারবার অভিযোগ করা হচ্ছে এবং সেই অভিযোগের প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ক অনেক বেশি খারাপের পর্যায়ে গেছে, সেটাও আমরা দেখছি। নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রশ্ন আরও বেশি সামনে আসছে। নির্বাচনে সংখ্যালঘুরা নিরাপদে থাকতে পারবেন তো? তারা নিরাপদে ভোট দিতে পারবেন তো? আর যে সদস্যরা ভোট দিতে যাবেন না তারা নিরাপদে থাকতে পারবেন তো? অনেকেই এখনই অভিযোগ করতে শুরু করেছেন যে আমরা যদি ভোট দিতে না যাই তাহলে আমাদেরকে আওয়ামী লীগের দোসর হিসেবে ট্রিট করে আমাদের জীবন নাজেহাল করে ফেলার একটা সম্ভাবনা রয়েছে, সেই কারণে আমরা ভোট দিতে যাব। এরকম প্রতিবেদনও বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে। যখন এরকম অবস্থা চলছে তখন আন্তর্জাতিক গণমাধ্যম কাতার ভিত্তিক আল জাজিরা তাদের একটা রিপোর্টে আমরা দেখছি নির্বাচন কেন্দ্রিক সংখ্যালঘুরা কতটা নিরাপদ সেই ব্যাপারে একটা বড় স্টোরি তৈরি করেছে তারা। সেখানে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে সংখ্যালঘুদের সঙ্গে যেমন কথা বলেছে, বাস্তবতা তুলে ধরেছে এবং তার মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে বর্তমান অবস্থাটা কি এবং চরম অবনতির বর্তমান অবস্থাটা নির্বাচনের আগে সেটা উন্নতির কোনো সম্ভাবনা আছে কিনা, কি মনে করছেন সংখ্যালঘু সম্প্রদায়। আল জাজিরার সেই রিপোর্টটাকে কেন্দ্র করে বাংলাদেশের গণমাধ্যম মানবজমিনও একটা রিপোর্ট করেছে, সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নির্বাচন যতই এগিয়ে আসছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে তত বেশি প্রশ্ন আসছে। নির্বাচনের প্রাক্কালে এবং নির্বাচনের দিন কিংবা নির্বাচনের পরে সংখ্যালঘুদের নিরাপত্তার কি অবস্থা হবে? বাংলাদেশে এই মুহূর্তে 7 থেকে 8% হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে, বাকি 2% বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য সম্প্রদায়ের লোক রয়েছে। মোট 9 থেকে 10% লোক বাংলাদেশে রয়েছে যারা মুসলমান ধর্মের বাইরের অনুসারী। সেই একটা বড় সংখ্যার মানুষকে নিরাপত্তা দেয়া এটা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব এবং তাদের নাগরিক অধিকার এবং তাদের এটা সাংবিধানিক অধিকার। সেই প্রেক্ষাপটে আল জাজিরা এই খবরটা তৈরি করেছে। আল জাজিরাকে কেন্দ্র করে মানবজমিনও এটা বলছে। মানবজমিন যেভাবে ব্যাপারটাকে প্রকাশ করছে তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে চরম নিরাপত্তাহীনতা, নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘু কেন শঙ্কিত। আল জাজিরার রিপোর্ট। আল জাজিরার রিপোর্টকে নিয়ে মানবজমিনও কথা বলার চেষ্টা করেছে। আল জাজিরা তার রিপোর্টে আদতে কি বলার চেষ্টা করেছে সেই দিকে একটু চলুন দৃষ্টি দেওয়া যাক। সেখানে একটা গল্প বলছে তারা প্রথমেই। সুকুমার প্রামাণিক, বসবাস ঢাকা থেকে 250 কিলোমিটার দূরে রাজশাহী শহরে, পেশায় একজন শিক্ষক। দেশের আসন্ন জাতীয় নির্বাচন রাজনীতিতে তার আস্থার শেষ পরীক্ষা বলে মনে করেন তিনি। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে দেশ জুড়ে সাম্প্রদায়িক ও রাজনৈতিক সহিংসতা বৃদ্ধির নজির রয়েছে, আর এই রাজনৈতিক প্রতিযোগিতা ও সামাজিক উত্তেজনায় প্রায়শই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সংখ্যালঘু সম্প্রদায়। 24 আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের সংখ্যালঘুরা নিজেদেরকে অবরুদ্ধ মনে করছেন, অর্থাৎ তারা নিজেদেরকে নিরাপত্তাহীনতার চরমতম অবস্থানে মনে করছেন। তাদের সম্পত্তির উপরে হামলা, হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের খবর রয়েছে, যদিও অন্তর্বর্তী সরকার বারবার জোর দিয়ে বলেছেন অধিকাংশ ঘটনাই রাজনৈতিক ধর্মীয় বিদ্বেষপ্রসূত নয়। এই ঘটনাগুলোকে ম্যাক্সিমামই রাজনৈতিক ঘটনা হিসেবে সরকার প্রধান দেশে বিদেশে নানাভাবে বলার চেষ্টা করেছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে রয়েছে শঙ্কা, বৃদ্ধি পাচ্ছে সেই শঙ্কার আশঙ্কা। যদিও প্রধান রাজনৈতিক দলগুলো সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু প্রামাণিক বলেন প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা আমাদের আশ্বস্ত করেছেন ভোটের আগে এবং পরে আমাদের নিরাপদ রাখবে, কিন্তু এই মুহূর্তে হিন্দু সম্প্রদায়ের মধ্যে রাজনীতিকদের উপরে আস্থার পরিমাণ অত্যন্ত কম। 2024 সালের আগস্টে গণঅভ্যুত্থানের ফলে হাসিনার পতনের পর দেশের বেশ কিছু এলাকায় উত্তেজিত জনতা হিন্দু সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করে।
এই হিন্দু সম্প্রদায়ের বহু সদস্য বিগত দিনে ঐতিহাসিকভাবে আওয়ামী লীগকে ভোট দিতেন। দলটি নিজেকে ধর্মনিরপেক্ষ হিসেবে দাবি করার চেষ্টা করেছে, যদিও সমালোচকদের অভিযোগ ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের সময়েও সংখ্যালঘু নির্যাতনের বহু ঘটনা ঘটেছে। এটা অস্বীকার করার উপায় নেই যে ঘটেছে, কিন্তু বর্তমান সময়ে শেখ হাসিনা সরকার পতনের পরে যে অবস্থা তৈরি হয়েছে এরকম অবস্থা ছিল না। প্রামাণিক আরও বলেছেন, তাদের গ্রামেরই একদল বিশৃঙ্খল জনতা রাজশাহীর বিদ্যাপুর এলাকায় হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা চালায়, যেখানে তারা তাকে মারধর করে এবং হাত ভেঙে দেয়। তিনি বলেছেন যে, আমার বিশ্বাস ছিল আমি সামনে গিয়ে দাঁড়ালে আমাকে যেহেতু তারা চেনে সেহেতু আমাকে আঘাত করবে না, তারা চলে যাবে। কিন্তু ঘটনা ঘটেছে উল্টো, আমাকে তারা আঘাত করেছে, আমাকে মেরে হাত ভেঙে দিয়েছে, সেই হাত প্লাস্টার করে অনেক দিন আমাকে হাসপাতালে থাকতে হয়েছে। বলা হচ্ছে সুবিচার নেই বর্তমানে। সেখানে বলা হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে হিন্দুরা মোট জনসংখ্যার 8%, আর খ্রিস্টান বৌদ্ধ অন্যান্য মিলে আরও এর চেয়ে অনেক কম, অর্থাৎ 2% মতো। বিশেষজ্ঞ এবং সংখ্যালঘুদের নেতাদের মতে বাংলাদেশের ইতিহাস জুড়ে রাজনৈতিক কুশীলব ও সমর্থকরা মাঝে মাঝে ভোটারদের ভয় দেখাতে এবং স্থানীয় বিরোধ মেটাতে ধর্মীয় পরিচয়কে ব্যবহার করেন। 2001 সালের নির্বাচনে যখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার দল বিএনপি ক্ষমতায় আসে, তখন হিন্দুদের উপরে যে হামলা হয়েছে তারও বিচার হয়নি আজকে পর্যন্ত। এমনকি পরের বছরগুলোতে হিন্দুদের উপরে হওয়া হামলাগুলোর ক্ষেত্রেও ব্যাপারগুলো বিচারহীন থেকে গেছে। এখন নির্বাচনের আগে সাম্প্রতিক মাসগুলোতে ঘটা বিক্ষিপ্ত হামলাগুলো সেই পুরনো আতঙ্ককে আবারও পুনরুজ্জীবিত করেছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্যমতে 2025 সালে অন্তত 522টি সাম্প্রদায়িক হামলার ঘটনা নথিবদ্ধ করা হয়েছে, যার মধ্যে 61টি হত্যাকাণ্ডের ঘটনা রয়েছে। সংগঠনটি আরও জানিয়েছে 2024 সালের আগস্টে হাসিনার পতনের পর ওই বছরে 2024-এর আগস্ট থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত 2184টি সহিংসতার ঘটনা ঘটেছে। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘুরা এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। এই শঙ্কা এখানের মধ্যে সবার মধ্যেই কাজ করছে। এখানে বাংলাদেশ সরকার সাম্প্রদায়িক সহিংসতায় ব্যাপক যে অভিযোগ, সেই অভিযোগ অস্বীকার করছে। 2025 সালে তারা বলছে 650টি সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট 645টি ঘটনা ঘটেছে, কিন্তু 71টি ঘটনাকে সরকার সাম্প্রদায়িক ঘটনা বলছে। কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ ঐক্য পরিষদ তারা বলছে 2025 সালে 522টি সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে, যেখানে 61টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু বাংলাদেশ সরকার একটি হত্যাকাণ্ডের কথা শুধুমাত্র স্বীকার করেছে, যেটা ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসের পুড়িয়ে মারার ঘটনাটা। এছাড়া 2024 সালে 2121টি ঘটনার দাবি করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কিন্তু সরকার সেই দাবিগুলোকে উড়িয়ে দিচ্ছে। জাতীয় পর্যায়ে বাংলাদেশ দীর্ঘস্থায়ী আইনশৃঙ্খলাজনিত চ্যালেঞ্জের মোকাবেলা করছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর 3000 থেকে 3500 মানুষ সহিংসতায় প্রাণ হারান। সরকার আরও ইঙ্গিত দিয়েছে যে হাসিনার পতনের পর থেকে এই বিষয়টি আন্তর্জাতিকভাবে, বিশেষ করে ভারতীয় সংবাদ মাধ্যম এবং কর্মকর্তাদের দ্বারা রাজনৈতিক রূপ দেয়া হচ্ছে। অর্থাৎ এই সংখ্যালঘু ঘটনাগুলোকে অনেক বেশি করে প্রচার করা হচ্ছে, সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা করা হচ্ছে। আইন ও সালিশ কেন্দ্র 2025 সালে 221টি সাম্প্রদায়িক ঘটনার খবর নথিবদ্ধ করেছে, যার মধ্যে 1 জন নিহত এবং 17 জন আহত হওয়ার কথা বলছে তারা, যা ঐক্য পরিষদের হিসাবের চাইতে অনেক কম, কিন্তু সেটা সরকারের হিসাবের চাইতে অনেক বেশি। সরকার যেখানে 71টি বলছে, সেখানে আইন ও সালিশ কেন্দ্র বলছে 221টি ঘটনা। আর কোনো মানসিক আঘাত নয়, সেই প্রসঙ্গে একজন হিন্দু নারী তিনি কি বলছেন দেখুন। রাজশাহীর বিদ্যাধরপুরের শেফালি সরকার 5 আগস্ট বিকেলে তার জীবন ওলটপালট হতে দেখেন তিনি। সেই দিনটি যেদিন হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। তখন হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে। হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ পুরুষ বাড়ি ছেড়ে পালিয়ে যান, তখন নারীরা বাড়িতে থাকেন। হাসিনার পতনের পর বিশৃঙ্খল জনতা মূলত পুরুষদেরই লক্ষ্যবস্তু করে। সেসব দিনের কথা মনে করে আতঙ্কিত বোধ করেন শেফালি। বলেন, তারা আমাদের বাড়ি
বাড়িঘর ভাঙচুর করে শুরু করে। আমি ভেবেছিলাম এটাই শেষ, আর আমরা বোধহয় মারা যাচ্ছি। এটি আমার মনে গভীর ক্ষতের সৃষ্টি করেছে এবং একের পর এক মানসিক স্বাস্থ্যের চিকিৎসার প্রয়োজন হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসায় সেই উদ্বেগ আবার ফিরে এসেছে, জানিয়েছেন শেফালি। নতুন কোনো অস্থিরতা তার সম্প্রদায়কে আবারও লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে বলে তিনি ভয় পাচ্ছেন। বলেছেন, আমি আর কোনো মানসিক ট্রমার মধ্য দিয়ে যেতে পারবো না। এদিকে গোপালগঞ্জে নির্বাচনী সহিংসতা নিয়ে উদ্বেগ অনেক বেশি। আল জাজিরা বলছে জেলার একটি হিন্দু প্রধান নির্বাচনী এলাকায় স্বতন্ত্র প্রার্থী এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক বলেছেন তিনি ভীত যে এই নির্বাচনকে কেন্দ্র করে অস্থিরতা ছড়াতে পারে। ঐক্য পরিষদের নেতা মনেন্দ্র কুমার নাথ বলেছেন, সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সরকার ও নির্বাচন কমিশন আরও অনেক কিছু করতে পারত, কিন্তু তারা তা করেনি। এমনকি এখন নির্বাচন কমিশন কাজ করলেও তারা একবারও ধর্মীয় সংখ্যালঘুদের জিজ্ঞাসা করেনি যে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। এত কিছু ঘটছে, কিন্তু বাংলাদেশ সরকার কি বলছে? অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম আল জাজিরাকে বলেছেন, কর্তৃপক্ষ সংখ্যালঘুদের সুরক্ষায় এবং একটি নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নিয়েছে। তিনি বলেছেন, আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি যাতে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু সকল ধর্ম এবং পরিচয়ের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন। এই যে দায়সারা মন্তব্য, দায়সারা ব্যাপার, কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আইন ও সালিশ কেন্দ্র যে সকল চিত্রগুলো তুলে আনছে, সেই চিত্রগুলো বলে দেয় আগামী নির্বাচনে এর একটা বড় প্রভাব পড়বে। এদিকে আমরা দেখেছি সংখ্যালঘুদের নিয়ে রাজনৈতিক দলগুলোর নানা ধরনের চটকদার কথাবার্তা। একটি ইসলামিক দল তো সংখ্যালঘু সম্প্রদায়ের একজনকে মনোনয়ন পর্যন্ত দিয়েছেন নিজেদেরকে সব ধর্মের লোক এটা প্রমাণ করতে। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছেন তাদের অনেকেই গণমাধ্যমে বিভিন্ন সময় বলেছেন যে তারা যদি ভোট দিতে না যান তাহলে তাদেরকে আওয়ামী লীগের দোসর হিসেবে ট্রিট করা হবে। আওয়ামী লীগের দোসর হিসেবে তাদের উপরে নতুন করে নির্যাতন, নিপীড়ন এগুলো নেমে আসতে পারে। সেই কারণে ভয়ে হলেও তারা নির্বাচনে যাবে, ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে। কিন্তু ভোটটা শেষ পর্যন্ত কাকে দেবে কিংবা আদৌ ভোট দেবেন কিনা তারা, ফাঁকা ব্যালট বাক্সে পুরে আসবেন জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। সব মিলিয়ে আল জাজিরা যে প্রশ্নটা সামনে এনেছে, নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের নিরাপত্তা, এটা একটা বড় কনসার্ন হয়ে দাঁড়িয়েছে। যে চিত্র 2024 এবং 2025 হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলছে, সেই পরিসংখ্যান যদি সত্য হয় তাহলে সেটা একটা আতঙ্কজনক পরিসংখ্যান এবং অন্তত 2 জন ব্যক্তির যে বর্ণনা তুলে এনেছেন আল জাজিরা, যেটুকু বললাম, আরও অনেক বড় রিপোর্ট, যেটুকু বললাম 2 জনের বর্ণনা, একজনের মেরে হাত ভেঙে দেওয়া, একজন শিক্ষকের, আর একজন নারী, তিনি যেভাবে বলছেন 5 আগস্টের যে অসহায়ত্বের দিনগুলোতে যা হয়েছে সেই ঘটনা, তিনি ভেবেছিলেন যে সেই দিনই থেমে যাবে, কিন্তু সেটা থামেনি, বারংবার হয়েছে। এই যে আতঙ্কের খবর, এই আতঙ্কের খবরের পরেও সরকার যখন একটা দায়সারা মন্তব্য করে যে সব কিছু ঠিক আছে, সরকার ঠিকভাবে কাজ করছে, তখন প্রশ্ন জাগেই যে এই সমাধানে আদতে আন্তরিকতা কতটুকু রয়েছে সরকারের কিংবা সরকার সংশ্লিষ্ট লোকজনের। দর্শক, আপনার কি মনে হয় আগামী নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায় যদি ভোট দিতে না যায় তাহলে নির্বাচন পরবর্তী বড় ধরনের সহিংসতার শিকার হবেন কি তারা আবার? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।